প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন জনি, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, লেখক দীপক কুমার নাগ, সমস্যা নং 14। 2016 সালের মার্চ মাসে জনাব আকাশের বই হতে নিম্নে লেনদেন ও ঘটনাগুলো নেওয়া হয়েছে। মার্চ 1, কিছু সমন্বয় এখানে আছে। করণীয় তিনটি, ক, খ, গ। প্রথম করণীয়, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ, মার্চ 1, 12, 20, 26 ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। গ, উপযুক্ত লেনদেনগুলো টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই করণীয় তিনটি নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই যেটি নির্ণয় করব, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক মূলধনটা কি, এটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন। মালিক কর্তৃক যে অর্থ বা সম্পদ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করেন, এই সম্পদগুলোই হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থী, মার্চ 1, জনাব আকাশ নগদে 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যা দেখতে পাচ্ছি, নগদে 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা। তাহলে মালিক কর্তৃক নগদ এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আর এখানে আরেকটি অর্থ আছে ঋণ। ঋণ মূলত কোম্পানির বা মালিকের দায়। ঋণ কখনো প্রারম্ভিক মূলধন বা কি মূলধন নয়। তাহলে আমরা এখানে যেটি প্রারম্ভিক মূলধন পাচ্ছি, আমরা শুরুতে একটা ছক আঁকিয়ে নেব, বিবরণ টাকা টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নগদে পেলাম 1,20,000, 1,20,000 নগদ, 1,20,000। আর একটি সম্পদ আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি 75,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে মূলধনের পরিমাণ দুটা পাইলাম, দুটি সম্পদ, একটি হচ্ছে নগদ, অপরটি হচ্ছে যন্ত্রপাতি। নগদ 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন আমরা এই দুটো যোগ করলেই প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, 1,20,000 আর 75,000 যোগ করলে আমরা 1,95,000 টাকা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন সম্বন্ধে জানতে পারলাম। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে ক্ষয়ে চলে আসব। মার্চ 1, 12, 20, 26 ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। প্রিয় শিক্ষার্থী, খ, আমরা শুরুতেই জাবেদার একটি ছক তৈরি করে নেব, যা তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবং আমরা উপরে যা লিখব, প্রতিষ্ঠানের মালিকের নাম বা প্রতিষ্ঠানের নাম জনাব আকাশের জাবেদা, বহি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যে জাবেদাটা করতে হবে, মার্চ 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2016। তাহলে 2016 মার্চ 1 প্রশ্নে বলেছে, জনাব আকাশ নগদে 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এটি আগে জাবেদা করব। তাহলে নগদান হিসাব। আমরা এখানে আরেকটা বিষয় অ্যাড করব, যেহেতু এখানে বলেছে ঋণ যখন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক নিয়ে থাকে, অবশ্যই ঋণটা নগদ অর্থে পরিণত হয়ে যায়।
তাহলে আমাদের এখানে বলেছে নগদে 1,20,000 টাকা, ঋণ নিয়েছে 40,000 টাকা। তাহলে আমাদের 1,20,000 আর 40,000 হচ্ছে 1,60,000। এটা কি করতে হবে? 40,000 ঋণটা যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, নগদান হিসাব ডেবিট। তাহলে আমাদের নগদ 1,20,000 টাকা, ঋণ হচ্ছে 40,000 টাকা, মোট হচ্ছে 1,60,000 টাকা। যন্ত্রপাতি হচ্ছে 75,000 টাকা। যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে ডেবিট 75,000 টাকা। অপরদিকে আমাদের মালিক ব্যাংক হতে ঋণ নিয়েছে 40,000 টাকা। আমরা যে নগদ অর্থের সঙ্গে 40,000 টাকা যেটা যোগ করে নিলাম সেটা আমাদের ব্যাংক ঋণ হিসাব। তাহলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 40,000 টাকা। কোম্পানি যেটি 40,000 টাকা ঋণ নিয়েছে সেই হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 40,000 টাকা, কারণ কোম্পানির ব্যাংক কর্তৃক একটা দায় বৃদ্ধি পেয়েছে 40,000 টাকা। অপরদিকে মূলধন, তাহলে নগদ এবং যন্ত্রপাতি, কোম্পানি মালিক যে অর্থ নিয়ে ব্যবসা শুরু করলেন সেই অর্থটাই হচ্ছে কোম্পানির মূলধন। তাহলে নগদ 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা। তাহলে 1,20,000 আর 75,000 টাকা, মোট হচ্ছে 1,95,000 টাকা। অথবা আমরা আরেকটি হিসাব করে এটি নির্ণয় করতে পারি, সেটি হচ্ছে 1,60,000 থেকে 40 লেস করতে হবে, প্লাস যন্ত্রপাতি 75 যোগ করতে হবে। তাহলে আমাদের 1,95,000 টাকা চলে আসবে। আমরা যদি বিয়োগ করে এটা করতে পারি তারপরে হবে, আর যদি আমরা ডাইরেক্ট নগদ এবং যন্ত্রপাতির অর্থটা যোগ করে মূলধন নির্ণয় করি আমরা সেটাও করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডেবিট এবং আমাদের ডেবিট অর্থ এবং ক্রেডিট অর্থ কিন্তু দুটাই সমান হবে। তাহলে আমাদের এই দুটা ডেবিট অর্থ যা হয়েছে, আমাদের কি এই দুটা ক্রেডিট অর্থ সমান হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে বলেছে 12, তাহলে 12 তারিখে সাপ্লাইজ ক্রয় করা হলো 5,000 টাকা। সাপ্লাইজ ক্রয় করা হলো 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, সাপ্লাইজ ক্রয় মানে কোম্পানির ব্যয়। তাহলে সাপ্লাইজ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, উল্লেখ না থাকলে আমরা এটা মনে করব নগদ। সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। তাহলে ডেবিট 5,000 টাকা এবং ক্রেডিট 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এখানে কোনো ব্যাখ্যা দিতে হবে না এরকম কোনো হচ্ছে উল্লেখ নাই, সেজন্য আমাদের ব্যাখ্যা উল্লেখ করতে হবে। তাহলে নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো, যেহেতু এটা নগদে ক্রয় করা হলো আমরা নোট লিখে নেব নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো। আর উপরের যেটি ছিল সেটি হচ্ছে নগদান অর্থ যন্ত্রপাতি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 1 এবং 2 দুটি 1 তারিখ এবং 12 তারিখের সমন্বয় পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসব 20 তারিখে। 20 তারিখে বলেছে ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে 20 তারিখে লিখেছি, এখানে যেহেতু বলেছে ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল 15,000 টাকা। অগ্রিম পাওয়া মানে কোম্পানির দায় সৃষ্টি হওয়া, আর অগ্রিম পাওয়া মানে সম্পদ বা নগদান অর্থ বৃদ্ধি পাওয়া। একদিকে যেমন নগদ অর্থ বৃদ্ধি পাবে, অপরদিকে কোম্পানির দায় বৃদ্ধি পাবে। আর যদি ভবিষ্যতে একটা সেবা দেওয়া হবে, এই ধরনের যদি কোনো প্রতিশ্রুতি নিয়ে কোম্পানি টাকা গ্রহণ করে যে ভবিষ্যৎ দায়, এই দায়টির আমরা অনুপার্জিত সেবা আয় হিসেবে লিখব। এই দায়টির নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়। তাহলে আমরা যেহেতু নগদ অর্থ পেলাম, এর জন্য নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। যেহেতু আইন সেবার জন্য অগ্রিম টাকা গ্রহণ করা হলো। প্রিয় শিক্ষার্থী, এবারে চলে আসব 26 তারিখে। 26-এ বলেছে সাপ্লাইজ ব্যবহার হয়েছে 1,500 টাকা। সাপ্লাইজ ব্যবহার হয়েছে 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, সাপ্লাইজ ব্যবহার হয়েছে 1,500 টাকা। এই ক্ষেত্রে আমরা উপরের জাবেদা দেখে থাকবো। উপরের জাবেদায় যদি সম্পদ হিসাব থাকে তাহলে আমাদের সাপ্লাইজ ব্যবহার হয়েছে এটা ব্যয় হিসেবে দেখাতে হবে, আর উপরে যদি আমাদের ব্যয় হিসেবে থাকে তাহলে এই আলোকপাতে আমাদের এই সমন্বয়টি
সম্পদ হিসাবে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের 12 তারিখে সমন্বয় আছে, সাপ্লাই ক্রয় করা হয়েছে, তার মানে আমাদের সম্পদ হিসাবে দেখানো আছে। আর পরবর্তীতে বলল ব্যয় হয়েছে 15,000 টাকা। যেহেতু উপরে আমাদের সম্পদ আছে, যার কারণে আমাদের এটি ব্যয় হিসেবে জাবেদাটি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যয় হিসেবে করলে আমাদের এটি হবে সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যয়ের জাবেদা করতে হবে, সেহেতু সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে কত টাকা? 1,500 টাকা। আমাদের এই 1,500 টাকা চলে আসবে। তাহলে আমাদের ডেবিট অর্থে 1,500 এবং ক্রেডিট অর্থে 1,500। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী সময়ে আমাদের বলেছে 30 তারিখের সমন্বয়ে অফিস সহকারীর বেতন দেওয়া হলো 20,000 টাকা। যেহেতু অফিস সহকারীর বেতন মানেই কোম্পানির ব্যয়, আর ব্যয় হলেই কি ব্যয় হিসাব বৃদ্ধি পাবে, নগদান অর্থ কমে যাবে। তাহলে ব্যয়, একদিকে ব্যয় বৃদ্ধি পেল, অপরদিকে সম্পদ কমে গেল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে বেতন হিসাব ডেবিট, অপরদিকে সম্পদ হ্রাস পাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু 20,000 টাকার কথা বলা আছে, তাহলে আমাদের ডেবিট হিসাব 20,000 এবং ক্রেডিট হিসাব 20,000। প্রিয় শিক্ষার্থী, যেহেতু নগদে বেতন প্রদান করা হলো বা নগদে বেতন পরিশোধ করা হলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জাবেদাগুলা এভাবে সুন্দরভাবে জানার একটু চেষ্টা করব, তাহলে আমাদের সকল জাবেদাগুলা আমরা যদি একটু ফলো আপ করি, সুন্দরভাবে সকল জাবেদাগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে চলে আসব গ, উপযুক্ত লেনদেনগুলো টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। উপযুক্ত লেনদেনগুলো টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আমাদের এই অঙ্কগুলোর মূল বিষয় যেটা, এখানে আমাদের যেহেতু সৃজনশীল অঙ্ক, আমাদের 3টি প্রশ্ন থাকবে। তাহলে জাবেদা নিয়ে এর আগেও কথা বলেছি, আবারও কথা বললাম। তবে এই অধ্যায়ে যেটা আমার মূল বিষয়, শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো কীভাবে করতে হয় এটা একটু তোমাদের ভালোভাবে জানতে হবে, এবং সেই বিষয় নিয়ে এবারে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখব টেবুলার ছকে লেনদেনের ওপর হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। তাহলে আমরা শুরুতেই একটা ছক আঁকি নেব। একটা কি ছক আঁকি নেব? ছকটি প্রথমে তারিখ দেব, তারপর সম্পদ, তারপর দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমাদের সম্পদগুলো যা হবে, এই সম্পদগুলোই সম্পদের কলামে থেকে যাবে। তাহলে আমরা এই সম্পদ সমানের আগে, সমানের পূর্বে আমাদের সকল ধরনের সম্পদগুলো চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আর অপরদিকে দায় এবং মালিকানা সত্ত্বগুলো চলে আসবে। আর সম্পদের দাবিই হচ্ছে স্বত্বাধিকার, আর স্বত্বাধিকার হচ্ছে দুটি, একটা হচ্ছে বহিদায় বা দায়, অপরদিকে মালিকানা সত্ত্ব। আমাদের বহিদায়গুলা এবং মালিকানা সত্ত্বর সমষ্টিটাই হচ্ছে আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর সম্পদগুলো যা আছে সকল সম্পদগুলোই হবে আমাদের সম্পদ। তাহলে আমাদের এই হিসাব সমীকরণের যে সম্পদের পরিমাণ যা হবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের পরিমাণ ঠিক একই হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে আসব হিসাব সমীকরণে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু হিসাব সমীকরণের সকল সমন্বয়গুলাই করতে হবে, এজন্য আমরা মার্চ 1 শুরুতে চলে আসলাম। একে বলছে জনাব আকাশ নগদে 1,20,000 টাকা নগদ, যন্ত্রপাতি 75,000 টাকা এবং ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ হচ্ছে 1,20,000 টাকা, যন্ত্রপাতি 75,000 টাকা, ব্যাংক হতে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমরা এটা ডাইরেক্ট করতে পারি, এই সমন্বয়টা হিসাব সমীকরণটা আমরা এখানে বসাতে পারি। অপরদিকে জাবেদা করেও আমরা এটা কি প্রয়োগ করতে পারি। কিভাবে আমরা করতে পারি? যেমন নগদ আমাদের সম্পদ, যন্ত্রপাতি আমাদের সম্পদ, ব্যাংক ঋণ আমাদের দায়, এবং এই নগদ এবং যন্ত্রপাতি এই দুটো হচ্ছে কোম্পানির মূলধন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে নগদ এখানে বলেছে 1,20,000 টাকা। যেহেতু প্রতিষ্ঠান যদি কোনো অর্থ ঋণ নেয়, ব্যাংক হতে বা কোথাও থেকে ঋণ নেয়, তাহলে সে ঋণটাও কোম্পানির নগদ অর্থ। তাহলে 1,20,000 আর 40,000, তাহলে আমাদের চলে আসলো
1,60,000, তাহলে এটা হচ্ছে নগদ। অপরদিকে এখানে আছে যন্ত্রপাতি 75,000, যন্ত্রপাতি 75,000। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের 1,60,000 আর এখানে যন্ত্রপাতি 75,000। আমরা যেহেতু এখানে ঋণ দেখতে পাচ্ছি, ব্যাংক হতে ঋণ 40,000 টাকা, আমাদের ব্যাংক ঋণ বৃদ্ধি পেল, একটা দায় বৃদ্ধি পেল 40,000 টাকা। আর মূলধনের পরিমাণ হচ্ছে আমাদের যেহেতু নগদ ছিল 1,20,000 টাকা, যন্ত্রপাতি হচ্ছে 75,000। 1,20,000 টাকা আমরা এখানে মূলধনের ক্ষেত্রে লিখব, 1,20,000 আর 75,000 1,95,000। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাংক ঋণ 40,000 আর 1,75,000, মোট হচ্ছে 2,35,000। অপরদিকে 1,60,000 আর এখানে হচ্ছে 75,000, তাহলে মোট হচ্ছে আমাদের 2,35,000। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা জাবেদার মাধ্যমে, এটা সরাসরি জাবেদার মাধ্যমে আমরা কিভাবে করতে পারবো? নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব আমাদের ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা যদি জাবেদা হিসাবে করতে যাই তাহলে নগদান হিসাব, নগদ অর্থ 1,60,000, নগদ অর্থ আমরা ডাইরেক্ট আমরা এটা দিয়ে বসে দেবো 1,60,000। অপরদিকে আমাদের যন্ত্রপাতি ডেবিট হচ্ছে সম্পদ 75,000, তাহলে যন্ত্রপাতি সম্পদ 75,000। আমাদের ক্রেডিট ব্যাংক ঋণ হিসাব 40,000, আমরা ঋণ, আমাদের দায় হচ্ছে কত? 40,000 টাকা। মূলধন হিসাব হচ্ছে 1,95,000 টাকা, মূলধন হচ্ছে 1,95,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা ডাইরেক্ট করতে পারি, আর যদি জাবেদা দিয়ে আমরা করতে চাই হিসাব সমীকরণ, আমরা এইভাবে প্রতিটা অর্থ বসে সমন্বয় করতে পারি এবং আমাদের যা দায় ও মালিকানা সত্ত্ব হবে, আমাদের মূলধনের মোট পরিমাণটা একই দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সরাসরি একটা স্টেপে বুঝতে পারলাম, আর একটা হচ্ছে জাবেদার মাধ্যমে বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসব 3, সমন্বয় 3। প্রতি মাসে 15,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেন। প্রিয় শিক্ষার্থী, প্রতি মাসে 15,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেন। শুধুমাত্র অফিস সহকারী নিয়োগ দেওয়া হলো, এক্ষেত্রে অফিস সহকারীর কোনো বেতন প্রদান করা হয়নি, যার মানে আর্থিক কোনো লেনদেন হয়নি। আর্থিক লেনদেন না হলেই কোনো জাবেদা হবে না, আর অপরদিকে আমাদের হিসাব সমীকরণের কোনো অর্থ কোনো দিকে বসবে না। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসবো 10 তারিখে। একজন মক্কেলকে 75,000 টাকা সেবা প্রদান করে 25,000 টাকা পাওয়া গেল। একজন মক্কেলকে 75,000 টাকা সেবা প্রদান করে 25,000 টাকা পাওয়া গেল। এর মানে একটা সেবা প্রদান করা হয়েছে 75,000 টাকা, আর নগদ পাওয়া গেছে 25,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে একটা কোম্পানি কি একটা বাকিতে কি সেবাও প্রদান করেছে, কারণ যদি কি একটা সেবা প্রদান করে 25,000 টাকা পাওয়া যায়, তাহলে একটা অর্থ, তার মানে 50,000 টাকা বাকিতে, কোম্পানি বাকিতে দিয়েছে 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা জাবেদা করি তাহলে আমাদের কি হচ্ছে? নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমাদের এদিকে হচ্ছে, আমাদের যেহেতু পূর্বে এই জাবেদাটি ছিল না, তাহলে আমরা যদি জাবেদা করতে চাই তাহলে কি হচ্ছে? নগদান হিসাব ডেবিট কত টাকা? 25,000 টাকা, তাহলে আমাদের 25,000 টাকা বৃদ্ধি পেল, তাহলে নগদান হিসাব আমাদের বৃদ্ধি পেল 25,000 টাকা। অপরদিকে আমাদের প্রাপ্য হিসাব মানে একটা আয়, বাকিতে আয় প্রদান করা হলো, যেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব, এটা আমাদের সম্পদ। এদিকে আমাদের প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেল কত? 50,000 টাকা। তাহলে আমাদের 50 আর 25, তাহলে মোট হচ্ছে কত? 75,000 টাকা। তাহলে এটা হচ্ছে সেবা আয় হিসাব। যার এখানে যেটাই আয় হোক না কেন, আয় হলেই, যেটা বাকিতে হোক আর নগদে হোক, আয় হলেই সম্পূর্ণ অর্থটাই মূলধন বৃদ্ধি পাবে। তাহলে মূলধন বৃদ্ধি পাচ্ছে কত? 75,000 টাকা, যেহেতু নগদ বলেছে 25,000 আর প্রাপ্য হিসাব বাকিতে হচ্ছে 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দ্বারা বুঝলাম আমাদের প্রাপ্য হিসাব এবং নগদান হিসাব দুইটাই হচ্ছে কোম্পানির সম্পদ। এই মোট সম্পদটাই যে আয় হয়েছে কত? 75,000 টাকা। তাহলে আমরা এটা দুইটা পার্টে বিভক্ত করলাম, একটা নগদে আর একটা হচ্ছে বাকিতে, যে বাকিটা হচ্ছে কি প্রাপ্য হিসাব। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসব 12 তারিখে। সাপ্লাইজ ক্রয় করা হলো 5,000 টাকা। সাপ্লাইজ ক্রয় মানে কোম্পানির সম্পদ ক্রয়। সম্পদ ক্রয় করা হলে একদিকে সম্পদ যেমন বৃদ্ধি পায়, অপরদিকে নগদ অর্থ চলে যায়। যেহেতু এখানে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই বা কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, ব্যক্তির নাম যদি উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে এটি নগদে। তাহলে সাপ্লাইজ ক্রয় হিসাব একদিকে যেমন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সাপ্লাইজটা কোম্পানির সম্পদ, একদিকে যেমন সাপ্লাইজ সম্পদ বৃদ্ধি পেল,
অপরদিকে আমাদের নগদ অর্থ চলে গেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের নগদ অর্থ চলে গেল কত টাকা? 5,000 টাকা। যে পরিমাণে নগদ অর্থ সম্পদ কমে গেল, অপরদিকে সেই পরিমাণে আমাদের সাপ্লাইস বৃদ্ধি পেল। তাহলে আমাদের সাপ্লাইসটা হচ্ছে সম্পদ, নগদান অর্থটা আমাদের সম্পদ, যার মানে আমাদের এই সাপ্লাইসের পরিমাণ বৃদ্ধি পেল আর নগদ অর্থ কমে গেল, কিন্তু সম্পদের মধ্যেই ইকুয়াল সমান রয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে সাপ্লাইস যে কোনো সম্পদ ক্রয় করা মানেই সেই সম্পদটা বৃদ্ধি পাবে, আর যদি নগদে হয় তাহলে আমাদের নগদ অর্থ কী হবে? কমে যাবে। আর যদি এই সাপ্লাইসটা ক্রয় যদি আমাদের বাকিতে হয়ে থাকে তাহলে আমাদের প্রদয় হিসাব, দায় একটা হিসাব বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই দ্বারা বুঝলাম আমাদের সাপ্লাইস ক্রয় করার কারণে আমাদের সাপ্লাইস বৃদ্ধি পেল যেহেতু নগদে, অপরদিকে নগদ অর্থ কমে গেল। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট বোঝায় তাহলে মনে করতে হবে এটা কি কমে গেছে, আর যদি কোনো ব্র্যাকেট না বোঝায় তাহলে মনে করতে হবে এটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসব 20 তারিখে। ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, ভবিষ্যতে আইন সেবার জন্য, ভবিষ্যতে একটা আইন সেবা দেওয়া হবে, এর বিনিময়ে একজন মক্কেল অগ্রিম একটা টাকা প্রদান করেছে আমাদের কোম্পানিতে। এখন যদি অগ্রিম টাকা প্রদান করে, এখনও কি ভবিষ্যতে সেবাটা দেওয়া হবে? এখনও কোনো সেবা দেওয়া বা সেবা প্রদান করা হয়নি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা কোম্পানির অবশ্যই দায়। এই দায়টির নাম হচ্ছে অনুপার্জিত সেবায়। একদিকে যেমন এই দায় সৃষ্টি হলো, অপরদিকে কোম্পানির একটা নগদ অর্থ চলে আসলো। যেহেতু নগদ অর্থ চলে আসলো, আমরা যদি এটাকে জাবেদা করি, নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। আমাদের এখানে আছে 20, নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। তাহলে একদিকে যেমন নগদ অর্থ 15,000 টাকা, 15,000 টাকা নগদ অর্থ বৃদ্ধি পেল, অপরদিকে একটা দায় সৃষ্টি হয়ে গেল। সেই দায়ের নাম হচ্ছে অনুপার্জিত সেবায়। কত টাকা? 15,000। দায়ও বৃদ্ধি পেল, আমাদের নগদ অর্থ বৃদ্ধি পেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে। তাহলে এই অনুপার্জিত সেবা এটাও আমাদের বহির্দায়, ব্যাংক ঋণের মতোই এবং প্রদায় হিসাবের মতোই আমাদের বহির্দায়। এই বহির্দায়টাও কি দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে চলে আসে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে আসব 26 তারিখে। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 1,500 টাকা। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে বুঝতে হবে সাপ্লাইস যেহেতু ব্যবহৃত হয়েছে 1,500 টাকা, আমাদের এই জাবেদাটা হবে, যেহেতু আমাদের 12 তারিখে যেটা ছিল সাপ্লাইস সম্পদ ছিল, যার কারণে এটি কি পরেও আছে কি ব্যয়, সম্পদের কারণে আমাদের এটি ব্যয় হিসেবে জাবেদা করতে হবে। জাবেদাটা হচ্ছে কি সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু সাপ্লাইসটা কি হয়েছে, কমে গিয়েছে 1,500 টাকায়, একদিকে আমাদের সাপ্লাইস কমে যাবে, যেহেতু এই সাপ্লাইসটা কি মালিকের মূলধন, অপরদিকে মূলধন কমে যাবে 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের সাপ্লাইস কমে গেল 1,500 টাকা, আর অপরদিকে মূলধন কমে গেল 1,500 টাকা। এইটা ব্যয় হচ্ছে সাপ্লাইস ব্যয়। আমাদের এই মন্তব্যের মধ্যে বিনিয়োগ, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টি মন্তব্যে লিখতে হবে, বাকিগুলো লেখার প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থী, এটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা দেখে জাবেদাগুলো করতে পারবো। যেটা জাবেদার মধ্যে আসে সেটা আমাদের এখানে লেখার প্রয়োজন হয় না, যেটা জাবেদার মধ্যে আসে না সেটা আমরা এটা লিখে সেটা আমরা কি জাবেদাটা এই মন্তব্য থেকে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে আসব সর্বশেষ 30 তারিখ। অফিস সহকারীর বেতন দেওয়া হলো 20,000 টাকা। যেহেতু এটা কোম্পানির ডাইরেক্ট ব্যয় হলেই মূলধন কমে যায়। এই ক্ষেত্রে যেহেতু ব্যয় হলেই মূলধন কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, ব্যয় হলেই নগদ অর্থ কমে যাবে, অপরদিকে আমাদের কি মূলধনও কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, একদিকে যেমন আমাদের নগদ অর্থ কমে যাচ্ছে, অপরদিকে আমাদের কি মূলধন কমে যাচ্ছে। তাহলে ব্যয় হলেই আমাদের মূলধন কমে যাবে, এটা হচ্ছে কোম্পানির ডাইরেক্ট ব্যয়। প্রিয় শিক্ষার্থী, যেহেতু অফিস সহকারীর বেতন দেওয়া হলো, এটা ডাইরেক্ট কোম্পানি কর্তৃক কর্মচারী বা কর্মকর্তাকে একটা বেতন প্রদান করা হয়ে থাকে, যার কারণে কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট ব্যয়। আর এই ব্যয়টা হলেই আমাদের কি হলো,
একদিকে যেমন নগদ অর্থ কমে গেল, অপরদিকে আমাদের মূলধন কমে গেল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদের যে অর্থটি হবে আমার দায় প্লাস মালিকানা সত্ত্বে সেম অ্যাজ একই অর্থ হতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন সমঝোতায় চলে আসবে। আর যদি কম বেশি হয়ে থাকে তাহলে সমঝোতায় চলে আসবে না। প্রিয় শিক্ষার্থী, আমাদের নগদ অর্থ আছে 1,60,000, আমাদের এখানে আছে 25,000, 1,60,000, 25,000, 15,000, এই তিনটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পরে এখানে 25,000 আর 20,000 কত হচ্ছে? এখানে আমাদের 5,000 আর এখানে হচ্ছে 20,000, 25,000। আমাদের এই প্লাস ফিগার তিনটার থেকে এই মাইনাস ফিগার দুইটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমাদের যে অর্থটি থাকবে সেইটা আমাদের লিখতে হবে। তাহলে আমাদের এই প্লাস ফিগার তিনটা 1,60,000, 25,000 এবং 15,000, এই তিনটে প্লাস ফিগারের সঙ্গে আমরা এই 25,000 টাকা বাদ দিলে আমাদের চলে আসলো 1,75,000 টাকা। প্রাপ্য হিসাব কত আছে? 50, আমাদের ডাইরেক্ট 50,000 চলে আসবে। সাপ্লাইজ 5,000 টাকার থেকে 1,500 টাকা লেস করলে আমাদের আসে 3,500 টাকা। যন্ত্রপাতি আমাদের মোট কত? 75,000 টাকা। তাহলে আমাদের এখানে এই চারটি নগদ, প্রাপ্য হিসাব, সাপ্লাই, যন্ত্রপাতি, এই চারটির সমষ্টি মানে যোগফল হচ্ছে 3,03,500 টাকা। অপরদিকে আমাদের ব্যাংক ঋণ, অনুপার্জিত সেবায় মূলধন, তাহলে আমাদের ব্যাংক ঋণ 40,000 টাকা, অনুপার্জিত সেবায় 15,000 টাকা, মূলধন আমাদের 1,95,000, 75,000, এই দুইটার যোগফল যা হবে, অপরদিকে 20,000 আর 1,500, এই 21,500 এটার সঙ্গে এটা লেস করে যেটা হবে 2,48,500 টাকা। আমাদের এই দায়, বহিদায় এবং মূলধন বা দায় প্লাস মালিকানা সত্ত্ব আমাদের মোট সমষ্টি বা যোগফল হচ্ছে 3,03,500 টাকা। তাহলে আমরা সম্পদে যা পাইলাম এবং আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্বে একই অর্থ পেলাম। তাহলে আমাদের সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বের অর্থ ইকুয়াল সমান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের হিসাব সমীকরণের অঙ্কগুলো মূলত এভাবেই ছক এঁকে আমাদের এভাবেই সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে অনুরূপভাবে আমরা পরের অঙ্কগুলো, আমরা পরের সমস্যাগুলো দেখার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। তাহলেই আমরা কি অনেকটা অ্যাডভান্স হয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।